আওয়ামী লীগের নেতৃত্বে দেশে দিন বদল হয়েছে। আগামীতে উন্নত জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার। রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত ইফতারে যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ সহ সকল স্তরের নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। ইফতারের কিছু সময় আগে প্রধানমন্ত্রী এসে পৌঁছান ইফতার অনুষ্ঠানে। তিনি ঘুরে ঘুরে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়। সংগ্রামে 2021 সালের মধ্যে আমরা যে ঘোষণা দিয়েছিলাম দিন বদলের সনদ, তা বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষের দিন বদল শুরু হয়ে গেছে। মানুষ এখন ধীরে ধীরে উন্নয়ন পাচ্ছে, গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থিক উন্নতি হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার। রায় বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপ ভাবার কারণ নেই, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন ভবনে ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস নিয়ে ডিপো ম্যানেজারদের সাথে এক সভায় তিনি কথা বলেন। এ সময় বিআরটিসির স্পেশাল ঈদ সার্ভিসে 904টি বাস থাকবে বলে জানান ওবায়দুল কাদের। বিআরটিসির স্পেশাল ঈদ সার্ভিসের আগাম টিকিট বিক্রি শুরু হবে কাল থেকে। সেই জামিন আবার অ্যাপিল দিতে তাহলে এখানেও কি সরকারের হস্তক্ষেপ? তাদের পক্ষে না গেলে তারা আইন মানে না, বিচার মানে না, বিচার ব্যবস্থা মানে না, কোন নীতি নৈতিকতা কিছুই তারা ধারতে। এদিকে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা না গেলে ভিন্ন পথ অবলম্বন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, এই অবস্থা চলতে থাকলে বিএনপি চেয়ারপারসন অচল হয়ে পড়তে পারেন। আইনি প্রক্রিয়ায় এই মুক্তির চেষ্টা সরকার অসম্ভব করে তুললে আমাদেরকে বাধ্য করা হবে অন্য পন্থায় তার মুক্তির জন্য চেষ্টা করা। যদি না পাঠানো হয়, যদি চিকিৎসা না করা হয়, তারা বলেছেন যে উনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। ঈদ উপলক্ষে আজ সকাল 8টা থেকে দেয়া হয়েছে 13 জুনের ট্রেনের টিকিট। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে ভিড় স্টেশন চত্বর ছাড়িয়ে যায়। অনেকেই রবিবার ইফতারের পর থেকেই কমলাপুর রেল স্টেশনে টিকিটের জন্য অপেক্ষা শুরু করেন। ঈদ উপলক্ষে যে 5টি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে তার টিকিট সহ মোট 27,461টি টিকিট কাউন্টার থেকে দেওয়া হয়েছে। এদিকে কালো বাজারে টিকিট বিক্রি বন্ধ করতে পুরো স্টেশন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সিসিটিভিতে নজর রাখা হচ্ছে যাত্রীদের উপর। এছাড়া দায়িত্ব পালন করছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। আগামী বাজেটে মেগা প্রকল্পগুলোর জন্য 30,000 কোটি টাকার বরাদ্দ থাকছে, যা সম্ভাব্য মোট বাজেটের মাত্র 6.5%। বিশ্লেষকরা বলছেন, বড় অঙ্কের এই বিনিয়োগ বাস্তবায়নে প্রশাসনিক সংস্কারের কোনো দিক নির্দেশনা ছিল না অতীতের কোনো বাজেটেই। তাই শুধু পদ্মা সেতু ও ঢাকা মেট্রো রেল ছাড়া বড় প্রকল্পগুলোর অগ্রগতি তেমন সন্তোষজনক নয়। এখন অনেকটাই দৃশ্যমান পদ্মা সেতু। চোখে পড়ে 4টি স্প্যান। এবছরের ডিসেম্বরে সেতু চালুর কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 52% কাজ। 2009 সালে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ছিল 20,507 কোটি টাকা। কয়েক দফা বেড়ে এখন তা দাঁড়িয়েছে 28,793 কোটিতে। সরকারের হাতে থাকা বাকি মেগা প্রকল্পগুলোর অবস্থাও সন্তোষজনক নয়। এই বাস্তবতায় এবারের বাজেটে বড় প্রকল্পগুলোর জন্য প্রায় 30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ 11,010 কোটি টাকা পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরপর বরাদ্দের শীর্ষে আছে পদ্মা সেতু রেল ও পদ্মা সেতু প্রকল্প। পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের ব্যয় মেটাতেই বরাদ্দ বাড়ছে। আমাদের যে পরিমাণ অর্থ লাগবে সেই পরিমাণ দিতে আমরা বাধ্য, এবং সেই পরিমাণ অর্থ আমাদের আছে। 1,80,000 কোটি টাকা আমাদের এডিবির সাইজ বলছি। আরেক বছর আমরা এডিবির থেকে টাকা নিয়ে
এগুলো করবে, এরপর আমাদের এডিপির পরিমাণ কমে যাবে। তবে বিশ্লেষকরা বলছেন, মেগা প্রকল্পে সরকার বরাদ্দ বাড়ালেও বাস্তবায়ন কর্তৃপক্ষের দক্ষতা বাড়াতে সরকার ব্যর্থ হয়েছে। আর তাই দু একটি প্রকল্প ছাড়া বাকি প্রকল্পের দৃশ্যত কোনো অগ্রগতি নেই। তবে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পরিকল্পনা কমিশনের। একটা জিনিস তো পরিষ্কার যে বরাদ্দের অপর্যাপ্ততার কারণে যে বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে তা তো না, কারণ তাহলে তো আর টাকা ফেরত যেত না। কাজে এখানে তো ব্যবস্থাপনা, এই সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা, ফান্ড রিলিজের জটিলতা, এই ধরনের বিষয়গুলি তো বেশি মুখ্য বলে মনে হয়। পদ্মা, ঢাকা মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে মাতারবাড়ি প্রকল্পের সেখানেও তো জমি জমা অ্যাকোয়ার করা হয়েছে, কাজে অগ্রগতি হচ্ছে। তো জনগণের করের অর্থের অপচয় বন্ধে বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন কর্তৃপক্ষকে আলাদা নজরদারিতে নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জানাচ্ছিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। এর মধ্যে কয়েকটি খবর নিয়ে কথা বলবো আজকের অনুষ্ঠানে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনায় আনতে চাই সেটি হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজকে শুনানি ছিল খালেদা জিয়া, তাকে হাজির করা হয়নি এবং জামিন নিয়েও কথা হয়েছে। এই বিষয়ে একটু জনাব মঞ্জুর হাসান বুলবুল জানতে চাই, আপনার কি মনে হয় যে 28শে জুন পর্যন্ত আজকে হাজির করতে পারেনি, যার কারণে 28শে জুন পর্যন্ত পিছানো হয়েছে, জামিনের মেয়াদও বাড়ানো হয়েছে। অসুস্থতার কথা বলে, অসুস্থতার কারণ দেখিয়ে হাজির করা যাচ্ছে না, কিন্তু বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বা কারা কর্তৃপক্ষের কাছ থেকেও যেটি জানা গেছে তিনি গুরুতর অসুস্থতা নেই তার, এমনটি জানা গেছে। কিন্তু 13ই মার্চের পর থেকে বেশ কয়েকবার আদালতে হাজিরার তারিখ দেওয়া হলেও হাজির করা যায়নি তাকে একবারও। এমনটি কেন হচ্ছে বলে মনে করেন? আজকে কিন্তু দুদকের পক্ষ থেকেও কারা চিকিৎসককে তলবের জন্য আবেদন করা হয়েছে। সেটি যৌক্তিক বিষয় যে অসুস্থতার কারণে যদি তাকে হাজির না করা হয় তাহলে কোর্ট জানতে চাইতেই পারে, কারণ তিনি তো আর বাইরে নাই। যদি বাইরে থেকে তিনি বলতেন যে তিনি হাজির হতে পারছেন না অসুস্থতা, তখন এই দায়টা তার উপরে আসতো। কিন্তু এখন যেহেতু কারা অভ্যন্তরে তিনি আছেন, এটা কারা কর্তৃপক্ষের দায়িত্ব এবং সরকারের পক্ষের দায়িত্ব যে তিনি কেন হাজির হতে পারছেন না। আইনের প্রক্রিয়া তো আইনের মতো চলবে, কোনোটাতে জামিন হবে, কোনোটাতে জামিন হবে না, কোনোটাতে হাইকোর্টে জামিন হবে, জামিন হবে না, হাইকোর্টে আপিল বিভাগে সেটা খারিজ হবে। কতগুলি আমরা দেখেছি যে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে, কিন্তু এখানে মামলার একটা জট তৈরি হয়েছে। এক মামলা থেকে তিনি জামিন পাচ্ছেন, আরেক মামলার তিনি জামিন পাচ্ছেন, এইরকম। কিন্তু হাজির হওয়ার ব্যাপারে যে প্রশ্নটি উত্থাপন করলেন, আমার ধারণা যে কোর্ট যথাযথভাবেই চিকিৎসককে তলব করেছে এবং এটি অন্য দিক থেকে তলবের জন্য আবেদন করেছে এবং আমার মনে হয় যে যথাযথভাবেই আবেদনটা করা হয়েছে। কারণ মানে যদি হাজির না করা যায় তাহলে কারা কর্তৃপক্ষকে একটা নোটিশ দিতে হবে কোর্টে যে কেন হাজির করা হয়নি। এটা হলো একটা। আরেকটা দিক হলো যে তিনি একটি বড় বলছে যে কারা কর্তৃপক্ষ থেকে কাস্টোডি স্লিপ পাঠানো হচ্ছে যেখানে বলা হচ্ছে অসুস্থতা, আনফিট টু ডে। না, সেটি হলো যে স্বাভাবিক যে কোনো মন্দির ব্যবলা এইটি দিলেই চলবে, হয়তো এত আমরা কথা বলবো না। আমরা যার বিষয় নিয়ে আলোচনা করছি তিনি সাবেক প্রধানমন্ত্রী, একটা দলের নেত্রী, কাজে তাকে যখন মানে তিনি অসুস্থতার জন্য হাজির করা যাচ্ছে না, এটি একমাত্র অজুহাত হতে পারে না, সেটা পরিষ্কারভাবে দিতে হবে। কারণ তার জন্যে তার দলের নেতা কর্মীদের যেমন একটা বিশাল দৃষ্টি তার দিকে আছে। তিনি কতটা অসুস্থ, আপনি একটু আগে শিরোনামে যখন পড়ছিলেন নজরুল ইসলাম খান বলছিলেন যে তার অসুস্থতা এতই গুরুতর যে তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। কাজে এইরকম একটা মানে বক্তব্য, আশঙ্কা আছে তার দলের নেতা কর্মীদের মধ্যে। সাধারণ মানুষও জানতে চায় তিনি আসলে কতটা অসুস্থ। কাজে কারা কর্তৃপক্ষ যে রুটিন একটা স্লিপ পাঠিয়ে দিল, আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এটি যথেষ্ট না, একটি কথা। আরেকটি হচ্ছে যে এটি পৃথিবীর বহু দেশেই ঘটে, যখন একটা ভিআইপি মানের কোনো মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দই হোক, সেলিব্রিটি হোক, যখন হাসপাতালে থাকে তার অসুস্থতা নিয়ে কিন্তু মেডিকেল রিপোর্ট, ফ্রিকোয়েন্ট মেডিকেল রিপোর্ট দেয়। এখন আমরা দেখি যে একদিকে বিএনপির পক্ষে বলা হচ্ছে তিনি খুব গুরুতর অসুস্থ, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক নেতারাই বলছে যে অসুস্থ না। আমি মনে করি যে এটি রাজনৈতিক বিতর্কে তারা করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি মনে করি যে কারা কর্তৃপক্ষের এটা নিয়মিত একটা রিপোর্ট দেওয়া দরকার, ফ্রিকোয়েন্ট, উইকলি হোক, বাই উইকলি হোক, অথবা 3 দিনের মধ্যে হোক, যে কারা কর্তৃপক্ষ একটা রিপোর্ট দিবে তার অবস্থাটা এই। তা নাহলে কিন্তু একটা কনফিউশন তৈরি হয় যখন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। কারণ তিনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা একটু বললাম যে তার বিষয়টি অন্য আরেকটি আদালতের যে কোনো বন্দির মতো আমি একটা স্লিপ দিতে পারি না, কারণ তার গুরুত্ব বিবেচনা করি বলেই তো আমরা এখানে আলোচনা করছি। কাজে আমি মনে করি যে কোর্ট যে তলব করার আবেদন করা হয়েছে, আদালতের উচিত
কারা কর্তৃপক্ষকে ডাকা, এবং আমার ধারণা যে কোর্টে হলেও তাদের একটা ফুল রিপোর্ট দেওয়া দরকার যে তিনি কতটা অসুস্থ এবং সেই অসুস্থতার জন্য তিনি কি আদালতে যেতে পারছেন না। কিন্তু নিশ্চয়ই মনে আছে 7ই এপ্রিল কিন্তু তাকে, জনাব মাহফুজুল্লাহ আপনিও যদি এই বিষয়ে একটু যোগ করেন, যে 7ই এপ্রিল কিন্তু তাকে যখন বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়েছিল সেখানে আপাত দৃষ্টিতে হলেও তাকে সুস্থ দেখা যাচ্ছিল এবং কারা কর্তৃপক্ষ তাই বলেছিল যে আপাত দৃষ্টিতে মানে মেডিকেল বোর্ড। মাহফুজ ভাই বলুক, তার আগে আমি একটু আমারটা শেষ করে নেই। আমার মনে হয় আপাত দৃষ্টির কোনো সুযোগ নেই অসুস্থতাটা, কারণ আপনি যে আপনাকে দেখে কেউ মনেই করবেন আপনি খুব কোনো অসুস্থ, কিন্তু হয়তো আপনার এমন একটা অসুস্থতা আছে যে অসুস্থতা আপনি অনুভব করছেন। তা অনুভব করলেও মানে আপাত দৃষ্টিতে সুস্থ, মেডিকেলে যেতে পারছেন, হাঁটছেন নিজে, তাকে সাপোর্টের জন্য বলা হয়েছিল, তিনি বলেছেন দরকার নেই, মানে এরকম হলে তো আদালতেও হাজির হতে পারে। 7ই এপ্রিল আর এটা হচ্ছে কত আজকে হচ্ছে জুন, কাজে 1 মাসের ব্যবধানে, 1 মাসের, কিন্তু সেই সময়টিতেও তাকে আদালতে হাজির করা হয়নি। তখনও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে আদালতে তলবের হাজিরের দিন বারবার পেছানো হচ্ছিল। জনাব মাহফুজুল্লাহ, আপনার কি মনে হয়, মানে এই যে যেটি জনাব মঞ্জুরুল হাসান বুলবুল বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে গুরুতর অসুস্থ, আওয়ামী লীগ বলছে অসুস্থতা গুরুতর নয়, আবার তাকে 7ই এপ্রিল দেখা গেল আদালত মানে তিনি মেডিকেলে আসলেন, জনগণের মধ্যে বিভ্রান্তি হচ্ছে কিনা তার অসুস্থতা নিয়ে? এই প্রশ্নটা নিয়ে আমি মনে করি আলোচনা একেবারে অর্থহীন এই কারণে যে সরকারি সিদ্ধান্ত হচ্ছে তাদের সবচেয়ে প্রবল যে প্রতিদ্বন্দ্বী তাকে নাস্তানাবুদ করা, তাকে হেস্তন্যস্ত করা, কাজে যত রকমভাবে করা যায় সেগুলি তারা করবেন। কাজে খালেদা জিয়ার মুক্তি হবে কিনা, জামিন হবে কিনা, অসুস্থতার জন্য চিকিৎসা হবে কিনা, এগুলিকে নিয়ে আর আমি এখন কোনো রকমের কোনো উৎসাহ বোধ করি না, আমি আলোচনাও করি না। কারণ আজকে আপনি বলছেন কারা কর্তৃপক্ষ বলছে অসুস্থতার জন্য তাকে আনা যায় নাই, তো সরকার এখন অস্বীকার করুক যে তিনি অসুস্থ নন, কারণ সরকার এর আগে বারবার অসুস্থ নন বলে কথা বলে আসছে। এখন তো কারা কর্তৃপক্ষ, তার মানে কি তাহলে নিঃসন্দেহে তিনি অসুস্থ, আপনি তাহলে আনতে পারলেন না কেন? এইটাই যদি আমি মেনে নেই কারা কর্তৃপক্ষের বক্তব্য, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে দেখেন এই দেশে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিও সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পায় জেলে থাকা অবস্থায়, আর বেগম জিয়ার এতই দুর্ভাগ্য যে তিনি কোনো চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। আবেদন করা হয়েছে, শুনেছি তার আবেদন সর্বোচ্চ পর্যায়ে ফাইলবন্দি হয়ে পড়ে আছে। তো আপনি যদি এইটা করেন তাহলে আমরা কি মনে করতে পারি? আমরা মনে করতে পারি এটা খুব স্পষ্ট যে তাকে এই ধরনের স্বাস্থ্য সুবিধা থেকে সরকার বঞ্চিত করবে, এক। 2 নম্বর হচ্ছে তার জামিন নিয়েও যে সমস্ত ঘটনা ঘটেছে, বাংলাদেশে কোনো মামলার জামিন নিয়ে এই ধরনের ঘটনা ঘটে নাই কোনো আমলেই। গত 47 বছরে তার জামিন নিয়ে যে সমস্ত ঘটনা ঘটেছে, ফাইল আসে না, কাগজ আসে না, আচ্ছা করলাম, রায় দিব 10 দিন পরে, 20 দিন পরে জামিনের মামলা। তো এটা তো খুব পরিষ্কার, যতক্ষণ পর্যন্ত সরকার নিশ্চিত না হবে যে তাদের বিজয় আগামী নির্বাচনে সুনির্দিষ্ট হয়েছে, নিশ্চিত হয়েছে, ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়া আসতে পারবেন না এবং তাকে এই জেলের ভিতরেই অসুস্থতা ভোগ করতে হবে। কারণ সরকারের সেই সাহস নাই তাকে বাইরে নিয়ে এসে চিকিৎসা করার। কারণ আমি এটা কিছু বললাম না যে এই দেশে বহু অপরাধী জেল থেকে সরাসরি এমনকি বেসরকারি যেসব হাসপাতাল আছে সেখানে গিয়ে চিকিৎসা নেয়, এগুলো সবাই জানে, প্রতিনিয়ত এগুলো খবর হচ্ছে, কাগজে ছাপা হচ্ছে। কিন্তু তিনি এমন একজন মানুষ, এমন একজন বন্দী, তাকে আপনারা মানে সাধারণ চিকিৎসাটুকু পর্যন্ত দিতে চান না। তো এরপরে এটা তো আলোচনা করা অর্থহীন। এটা দেশের মানুষ বুঝতে পারে। এটা খুব সরলীকরণ হবে, কারণ বেগম খালেদা জিয়া একমাত্র বন্দী যিনি তার সহযোগী পান। বাংলাদেশের কারা ইতিহাস আমি শেষ করি, বাংলাদেশের কারা ইতিহাসে নিজস্ব গৃহ পরিচারিকা রাখার কোনো বিধান নেই, তিনি ওই প্রিভিলেজটা পান, এক। 2 নম্বর হচ্ছে যে তিনি একমাত্র বন্দী যার জন্য তার ব্যক্তিগত চিকিৎসককে কারাগারে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের কোনো কারাবন্দী নিজস্ব পছন্দ অনুযায়ী চিকিৎসকের সাক্ষাৎ নিতে পারে না। 2, 3 নম্বর যেটা হচ্ছে সরকার কিন্তু এখনো বলছে যে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দেওয়ার সর্বাত্মক সুযোগ সুবিধা আছে, কিন্তু বিএনপির পক্ষ বলা হচ্ছে তাকে, বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক একটা হাসপাতালের নাম বলা হচ্ছে যে ওই হাসপাতালেই তাকে চিকিৎসা দিতে হবে। আচ্ছা, আপনি কারার অন্তরালে সহকারী কথা বলেছেন, তো এই দেশে আমি যদি কারার ইতিহাস দেখি, সরওয়ার্দী সাহেব যখন বন্দী সামরিক শাসন আমলে, তখন তাকে তার পোষা পাখিও রাখতে দেওয়া হয়েছিল, এক। 2 নম্বর হচ্ছে যে কোনো কিছু নেওয়ার বিধান নাই। এই যে 1/11-র সময় কাশিমপুর কারাগারে যারা ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের উপদেষ্টা থেকে শুরু করে, আপনি গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা ফ্রিজ নিয়েছেন, তারা টাইলস লাগিয়েছেন, কোন জিনিস তারা করেন না, এগুলি কোনোটাই কিন্তু কারাগারে নাই। টাইলস হবে এটা কারাগারে নাই, ফ্রিজ কারাগারে নাই, এগুলি তারা ওখানে নিয়েছেন নিজের খরচে এবং সেখানে এটা অ্যালাউ করা হয়েছে। 3 নম্বর হচ্ছে
এইটাও বিধান নাই একটা পরিত্যক্ত সেটা ভবনে। কি আনুষ্ঠানিকভাবে করা হয়েছে নাকি তার কি আপনি অনানুষ্ঠানিকভাবে? একটা ফ্রিজ কি জেলখানায় অনানুষ্ঠানিকভাবে ঢুকানো হয়েছে না? মানে আমি বলছি যে আসলে এখানে কি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি অনেক দুর্নীতিও তো না একটা ফ্রিজ দুর্নীতি হতে পারে সঠিক প্রক্রিয়ার মধ্যে হয়েছে এবং সেটার দায় সরকারি, খালি প্রধানমন্ত্রীর বেসরকারি উপদেষ্টা না, সবাই সব দলের, বিএনপি দলের তখন যৌথ দলীয় সর্বোত্তম সম্মত সিদ্ধান্ত তারা করেছে। তার মানেটা কি? তার মানে আপনি দিয়েছেন সেই সুযোগ, সরকার দিয়েছে, তো যেই সরকারই দিয়ে থাকুক এইটার উদাহরণ আছে। আপনি যে বলছেন উদাহরণ 111 এর উদাহরণটা কি খুব ভালো দৃষ্টান্ত সেটি। ওয়ান ইলেভেনের শুনেন, তাহলে 111 লোকজনকে শাস্তি দেন না কেন, তাদের ট্রায়াল করেন না কেন? সেই সাহস তো নাই আপনার ট্রায়াল করবা, সেটা তো কেন করবেন না? সেটা সেই জেলার তো থাকতে পারলেন না, জেলার কি? আরে সেই সরকার থাকেন না, সেই জেলারকে তো থাকতে দেওয়া হয় না। প্রণব মুখার্জি তো বই লিখে বলে দিয়েছে সেই সরকারের অন্যায় কি, সেটা বলে দিয়েছে, কাজে এগুলো তর্ক করে লাভ নাই। 3 নম্বর হলো, আসেন আপনি তাকে জেল দিয়েছেন তো জেলে রাখেন, তার জন্য পরিত্যক্ত ভবনে পাঠাচ্ছেন কেন? যেই ভবনটা অফিসিয়ালি একেবারে অ্যাবান্ডন হাউস, এটা অফিসিয়ালি কোনো ইয়ে না, আপনি সেখানে তাকে রাখছেন কেন? তাহলে নিয়ে যান তাকে, হয় কাশিমপুরে নিয়ে যান, অথবা এই যে যেখানে আরো আপনার জেল আছে সেখানে নিয়ে যান, অসুবিধা নাই তো কিছু। সেখানেও ভিআইপি কক্ষ আছে, সেখানে রাখেন। একটা নির্জন কারাবাসে যখন রাখা হয়, এটা বন্দির ইচ্ছা অনুযায়ী হবে, এরকম আলাদা আলাদা না, বন্দির ইচ্ছা অনুযায়ী তো 111 এর কথা যখন আপনি বললেন, 111 এ তাদের দুইজনকে আলাদা করে রাখা হয় না, তাদের আলাদা বাড়ি বানানো স্পেশাল করা হয়েছে। তারপরে যখন সেই পরিত্যক্ত বাড়ি কি ঠিক করা হয়েছে? না না, পরিত্যক্ত বাড়ি কিছুই ঠিক করা হয় না। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ দিতে পারি, সেই পরিত্যক্ত বাড়িতে আপনি প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট যদি দেখেন যে একটা ভাঙা খাট তাকে রাখা দেওয়া হয়েছে, একটা ড্যাম বিল্ডিং এ তাকে রাখা হয়েছে, এবং সেটা করা হয়েছে এই প্রধানমন্ত্রী, 111 এর সরকার, আরে 111 এর সরকার এই প্রধানমন্ত্রীকে রেখেছেন। না না না, তো কাজে ওইটাও তো স্পেশাল জেলই করা হয়েছে। না না না, ওইটা স্পেশাল জেল, ওই বাড়ির স্ট্যাটাস আর এখন যিনি এখানে আছেন এই বাড়ির স্ট্যাটাস আপনি কিভাবে জানেন? সবাই জানে, আপনি সবাই জানেন। আমি বলতেছি, না না ম্যাট্রিক্সটা কি, মানে কিভাবে বলতেছি, তর্ক করতে লাভ নেই। বলবো এই বিল্ডিং কে আপনি পরিত্যক্ত ঘোষণা করেছেন সরকারি নোটিফিকেশনের মাধ্যমে, এবং তাকে রাখার জন্য এটা রিনোভেট করা হয়েছে। কিছুই রিনোভেট করা হয় না, আপনি বলবেন যে করা হয় না, না না, এগুলো আমরা তর্কের খাতিরে বলতে আপনার নেতা তো যাচ্ছেন তো সেখানে, দেখে আসছেন। দেখো কি, সেটা তো কোনো ইস্যু না, আমার নেতা না কার নেতা সেটা আমার কাছে ইমেটেরিয়াল। আমি একজন বন্দির স্ট্যাটাস নিয়ে কথা বলছি, এবং আপনি অন্য বন্দিকে ট্রিটমেন্টের জন্য এনে দিনের পর দিন এয়ার কন্ডিশন রুমে রেখে দেবেন, যাদেরকে 79 বছর শাস্তি হয়েছে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আর ওনাকে মিনিমাম মানে ট্রিটমেন্টে ইয়ে দেবেন। বঙ্গবন্ধু মেডিকেলে দেওয়া হচ্ছে, আপনাদের কেনই একমাত্র ওই হাসপাতালটা পছন্দ? ওরা কেন গেছে বিদেশি মানে বেসরকারি হাসপাতালে? জোসেফ কেন গেছে বেসরকারি হাসপাতালে বলেন? গেছে, কিন্তু আপনার জোসেফ কি তার পছন্দ অনুযায়ী গেছে? কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেছে, আপনাদের পছন্দ না না, উনি অনুমতি চাক, আপনি জান ওনাকে ইউনাইটেডে যেতে দেবেন? আপনি দেবেন না। মানে ইউনাইটেডই কেন, আর কোন হসপিটাল? আমার ইউনাইটেড পছন্দ। আপনি সব সময় সব ডাক্তারের কাছে যান। জোসেফ যদি ইব্রাহিম কার্ডিয়াকে যেতে পারে, ইব্রাহিম কার্ডিয়া কি সরকারি হাসপাতাল? সরকারি হাসপাতাল না, কারা কর্তৃপক্ষ তাকে অনুমোদন দিয়েছে। হ্যাঁ, তো ওনাকেও দেন অনুমোদন। তাহলে কেন আপনি দুই রকম বিচার করেন? গভর্নমেন্ট তো বলছে যে তার সমস্ত চিকিৎসা বঙ্গবন্ধুতে হতেই পারে। কেন আপনি যদি জোসেফকে ইব্রাহিম কার্ডিয়াকে দিতে পারেন, তাহলে ওনাকে ইয়েতে দিতে পারবেন না কেন? ইউনাইটেড দিতে পারবেন, সেটার জবাবটা দেন। না না, বঙ্গবন্ধুতে তো সমস্ত চিকিৎসার ব্যবস্থা আছে, কেন মানে একজন বন্দির ইচ্ছা অনুযায়ী? বঙ্গবন্ধুতে সমস্ত চিকিৎসার যদি ব্যবস্থা থাকে, তাহলে আমাদের রাষ্ট্রপতি 2 মাস পর বিদেশ যেতেন না চোখের চিকিৎসা, সেটা ভিন্ন কথা। রাজনৈতিক দলের প্রধান থেকে সব রাজনৈতিক নেতারাই বিদেশে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এখন থাইল্যান্ডে গিয়েছেন চিকিৎসার জন্য। আমি বলি, হ্যাঁ সে তো বললাম, আমাদের হয়েছে কি জানেন, ওই যে বলে বুলবুল নিজেও যায় না পিজি হাসপাতালে বা বঙ্গবন্ধু হাসপাতালে। নিশ্চয়ই যে আমরা কই, আমরা কি ব্যাংকে যেতে পারি আপনার মতো? আপনি অন্য হাসপাতালে যান, আপনি অন্য হাসপাতালে যান, ইয়াতে যান না। নিশ্চয়ই যে আমি পিজি হাসপাতালের সিন্ডিকেটের মেম্বার, আমাকে পিজি হাসপাতালেই যেতে হবে। সিন্ডিকেটের মেম্বার তো অন্য কারণে, নিশ্চয়ই যেতে হবে, সেখানেই যেতে হবে। সেখানে আমাদের হলো নিজের কনভিনিয়েন্স অনুযায়ী আমরা সমস্ত আর্গুমেন্টস তৈরি করি। এটি আমার বক্তব্য। একটু জামিনের বিষয়ে আসি। খালেদা জিয়ার মানে কারা অভ্যন্তরে তিনি কেমন আছেন এটি নিয়ে অনেক কথাও হয়েছে ইতোমধ্যে। জামিনের বিষয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি যে 28 জুন পর্যন্ত এই মামলার জামিনটা মেয়াদ বাড়ানো হলো, এবং তার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 4 মাসের জামিন দেওয়া হয়েছিল গত 12ই মার্চ, সেটি শেষ হয়ে যাবে 12ই জুলাই, 4 মাস শেষ হয়ে যাবে। এবং তার মধ্যে আবার কুমিল্লার 2 নাশকতার মামলায় সেটিরও জামিনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে 24 জুন পর্যন্ত, এটি আছে 28 জুন পর্যন্ত। আরও তো 37টি, মানে সব মিলে 37টি মামলা আছে। এখানে কি মনে হয় আজকে যদি ওবায়দুল কাদের বলছেন যে এটি আদালতের বিষয়, জামিনের বিষয়টি আদালতের সিদ্ধান্তে হবে, মানে এই যে জটিল সমীকরণের মধ্যে আশু মুক্তির সম্ভাবনা? এই সমীকরণ আমি বুঝি না। আমি যেটা বুঝি, বিএনপির
তারা ধারাবাহিকভাবে আইনি প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তারা যখন জামিন পাচ্ছেন তারা খুশি হচ্ছেন, যখন জামিন পাচ্ছেন না তারা অখুশি হচ্ছেন। বিএনপির যেটা ইতিবাচক দিক, তারা এই মামলা, যে মামলায় বেগম খালেদা জিয়া জেলখানায় গেছেন, সেটা তারা 10 বছর ধরে আইনি প্রক্রিয়া ছিলেন এবং এখনও সবগুলি মামলায় তারা যাচ্ছেন। এবং মানে আমরা পত্রিকায় দেখেছি যে বিএনপির মহাসচিব তাদের এই আইনি প্রক্রিয়ায় আরও বাইরের আইনজীবী নেওয়ার জন্য যাচ্ছেন। কাজে তারা আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। কাজে আইনে, যেটা নজরুল ইসলাম খান বলেছেন, এটা খুব যৌক্তিক কথা যে আইনি প্রক্রিয়ায় যদি মুক্তি না করা যায় তাহলে ভিন্ন পন্থা নেবেন। মানে বিএনপি বা আওয়ামী লীগের নেতাদের ভিন্ন পন্থা একটাই, সেটা হচ্ছে আন্দোলন করা। তো বিএনপি যদি মনেই করে যে তারা আইনি প্রক্রিয়া, যেটা নজরুল ইসলাম খানের আপনাদের নিউজে যেটা দেখলাম যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা সফল হচ্ছে না, তাহলে তারা আন্দোলনের মধ্যে যেতে হবে, এটাই। আর আইনি প্রক্রিয়া তারা তো অংশ নিচ্ছেন, তারা তো আইনি প্রক্রিয়া থেকে বের হয়ে আসছেন না, কাজে আইনি প্রক্রিয়া তারা মানছেন। এই আন্দোলনের কথাটাও তো মানে বেশ আগে থেকেই, যখন 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে গেলেন তারপর থেকেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার কথা বলা হচ্ছিল, যেটিও এখন খুব একটা আসলে তার অস্তিত্ব দেখা যাচ্ছে না। আর এই রাজনৈতিক আন্দোলন বা মাঠের আন্দোলনের কথা মওদুদ আহমদ বলছেন ঈদের পর থেকে, নজরুল ইসলাম খান আজকে বলছেন যে আইনি প্রক্রিয়া না হলে অন্য প্রক্রিয়ায়। জনাব মাহফুজুল্লাহ, কি মনে হয় এই বিষয়ে কি বিএনপি খুব সিরিয়াসলি ভাবছে? এটা আমি কেমন করে বলবো, এটা আপনার কি মনে হয়? আপনার পর্যালোচনা, আপনি একজন না পর্যালোচক হিসেবে কোনো মনে হয় না, কারণ রাজনৈতিক নেতাদের বক্তব্য যদি আপনি এখানে বসে বিশ্লেষণ করেন কোনো সমাধান দিতে পারবেন না। এই যে ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে আলোচনা করলেন যে খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয়, তো তোমাকে কথা বলতে হবে কেন? ওটা আদালতের বিষয়, আপনি কেন রিঅ্যাক্ট করতেছেন as the secretary of the ruling party? সাংবাদিকদের প্রশ্নের জবাবে না, তো আপনি জবাব দেন কেন রিঅ্যাক্ট করলো উনি, বলেন না কি জন্য রিঅ্যাক্ট করছে উনি। মানে সাংবাদিক যদি প্রশ্ন করেন যে খালেদা জিয়া সাংবাদিক প্রশ্ন করলে বলতে হবে যে দুই একটা ভুল হইলে একরামের মতন লোক মরে যেতে পারে। আমি তো বলতে চাই তাহলে পাল্টা প্রশ্ন করি, আজকে যদি আওয়ামী লীগ অপোজিশনে থাকতো এবং আওয়ামী লীগের এরকম একজন নেতা মারা যেত, তাহলে আওয়ামী লীগ কি করতো? তখন কি যদি সরকার পড়তো যে ভুলে একজন মারা গেছে, এরকম দুই একটা ভুল হইতে পারে, মেনে নিতে? এগুলি হচ্ছে কি, এগুলি হলো রাজনৈতিক নেতাদের বক্তব্যকে আপনি এইখানে বসে আলোচনা করে শেষ করতে পারবেন না। এটা হচ্ছে খুব পরিষ্কার। দুই দিকে অসংখ্য বক্তব্য আছে, যেসব বক্তব্যের কোনো রকমের কোনো ইয়ে নাই, পরিষ্কার। এটা মানতে হবে আমাদের। পলিটিক্যাল রেটোরিক্সকে তো এইভাবে আলোচনা করেন, ঘটনা যখন ঘটে, সিদ্ধান্ত যখন হয়, তখন আপনি আলোচনা করেন। যদি আজকে সিদ্ধান্ত হতো যে বিএনপি কালকে মিছিল করবে, তাহলে আপনি আলোচনা করতে পারতেন। বা যদি হতো যে কালকে আওয়ামী লীগ বিএনপি মানে ঠিক একদম নিকট ভবিষ্যতে না হলে সেটা নিয়ে আলোচনা করা যাবে। আমি 3 বছর ঈদের পরে হবে, ঈদটাও তো খুব সামনেই, ঈদের পরে হবে কিনা এটা নিয়ে শুনেন। এবং এবারে স্পষ্ট করে বলেছেন রোজার ঈদে। আরে ভাই শোনেন না, আপনি তো অস্থির হয়ে গেলে তো হবে না। এই রাজনৈতিক নেতারা এরকম অসংখ্য কথা বলে, অসংখ্য কথা বলে, একটা দুইটা কথা না। গত 5-6 দিনের কথা যদি দেখেন, যত কথা হয়েছে, এই কথার তো আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, কোনো বিশ্লেষণ করতে পারবেন না। বিশ্লেষণ তখন করতে পারবেন যেমন একরামের ঘটনা নিয়ে আপনি বিশ্লেষণ করেছেন, মানে টেলিভিশনে বিশ্লেষণ হচ্ছে, যেহেতু ঘটনাটা ঘটেছে। আর ঘটনা না ঘটলে কি বিশ্লেষণ করতেন? কোনো কিছু বিশ্লেষণ করতেন? যেটুকু হয় সেটুকু, যে রাঘব বলতে তার মানে এই আন্দোলনের যে বিষয়টি আমরা জানতে পারছি সেটিকে নিয়ে মানে চিন্তা করবার মতো আমি পলিটিক্যাল রেটরিক নিয়ে বিশ্লেষণের কোনো ইয়ে। আমি একটা বিরতিতে যাই। মঞ্জুর হাসান বুলবুল, এটা কি আসলে রেটরিক মনে হয় কিনা, নাকি তাদের কোনো সিরিয়াস পরিকল্পনা আছে? এটা নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাইবো। দর্শক, বিরতির পরে ফিরছি আলোচনায়। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যেই প্রশ্নটি মঞ্জুর হাসান বুলবুল ছিল সেটিতেই ফিরতে চাই যে নজরুল ইসলাম খান বলছেন আইনি প্রক্রিয়া না হলে অন্য ব্যবস্থায় খালেদার মুক্তির আন্দোলন হবে। মওদুদ আহমেদ বলেছেন ঈদের পর থেকে আন্দোলন। এটি কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য যেমনটি মাহফুজুল্লাহ বলছেন, নাকি আসলে সিরিয়াস তারা ভাবছে? না, তাদেরকে তো ভাবতেই হবে। তারা একটা বড় রাজনৈতিক দল করেন, তাদের নেত্রী জেলখানায়, তারা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন তা তো না। তারা একটা ফ্রন্টে লড়াই করছেন, আইনি প্রক্রিয়ার মধ্যে লড়াই করছেন, কিন্তু বাকি অল্টারনেটিভ কি? বাকি অল্টারনেটিভ হচ্ছে আন্দোলন করা। এখন তারা ঈদের আগে করবেন, ঈদের পরে করবেন, জুন মাসে করবেন, এপ্রিল, এটা তাদের ক্যালেন্ডারের ব্যাপার, তাদের রণকৌশলের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলকে তাদের এইরকম রাজনৈতিক কর্মসূচি দিতে হবে। একদিকে আইনি লড়াইয়ের মধ্যে থাকতে হবে, কারণ এটা তো আন্ডারগ্রাউন্ড চলে যেতে পারবে না যে ঠিক আছে খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা সব আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম এবং সেখান থেকে ধ্বংসাত্মক তৎপরতা চালাবো, সেটা তো হবে না। কাজে আমি যেটা মনে করি যে এটি তার দলের কর্মী আছে, নেতারা আছেন, তাদেরকে বলার জন্য এটা বলতে হবে যে আমরা আন্দোলনের কর্মসূচি অপশন রেখেছি। তারপরে ধরেন সামনে গাজীপুর নির্বাচন, সেটাও একটা তাদের দলীয় কর্মসূচির অংশ হিসেবে আসবে। তারপরে 3 সিটি কর্পোরেশনের নির্বাচন। কাজেই বিএনপির মতো দল তো বসে থাকতে পারবে না। তো বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনটাও যেমন তাদের মুখ্য একটা দাবি, তার পাশাপাশি এই দলগুলিকে এই কাজগুলিও করতে হবে। কাজে কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, কোনটা কখন করবেন, এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার, এটা হয়তো আমরা বলতে পারি। এর মধ্যে কিন্তু বিএনপি চেয়ারপারসন কারাগারে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন লন্ডনে, আবার
বিএনপি মহাসচিবও থাইল্যান্ডে গেলেন চিকিৎসার জন্য। এখন আসলে দলের ব্যবস্থাপনা মানে কার উপরে কিভাবে চলছে? এত যদি উদ্বিগ্ন হন একটা দল নিয়ে তাহলে তো মুশকিলের ব্যাপার। উদ্বিগ্ন তো না, আমাদের আপনি বলছেন উদ্বেগের কি আছে? দল কিভাবে চলছে, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কারণ সেটাই জানি আমি বলছি দলের চেয়ারপারসন জেলের ভিতরে, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে। এরকম ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহু দলের সারা পৃথিবীতে এরকম বিদেশ থেকে রাজনীতি করেছে, এমন কোনো ভারতে, পাকিস্তানে, সব দেশে উদাহরণ আছে। আর মহাসচিব আপনার ব্যাংকক গেছেন, আমি কাগজে যা দেখলাম, চিকিৎসার জন্য। তো উনি কি সারা জীবন ওখানে চিকিৎসা নেবেন? সম্ভবত 3-4 দিন। তো এই 3 জন না থাকলে দলের স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছে, আর অন্যান্য নেতা, যেমন ধরেন নজরুল ইসলাম খানের কথা নিয়ে তো আপনি আলোচনা করছেন, তো নজরুল ইসলাম খান দলের স্ট্যান্ডিং কমিটি মেম্বার। কাজে দল চলছে কি করে, আমার মনে হয় এই প্রশ্ন এগুলি মানে অবান্তর। তো একজনকে যদি দায়িত্ব দিত ভারপ্রাপ্ত, তার সিদ্ধান্তে কি দল চলতো? দল চলতো। যখন আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশে যায়, একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয় না? আপনি কি মনে করেন যে সেই সভাপতির দল চালানোর বা কোনো মেজর সিদ্ধান্ত না, কোনো ঘটনা ঘটলে অধিকার থাকবে? ওই প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত দিতে হবে। কাজে এই দুটি বড় দলের সিদ্ধান্তের প্রক্রিয়া বাইরে থেকে বোঝা বড় মুশকিলের ব্যাপার। ওদের নিজস্ব কতগুলো, আপনি এটাকে কি বলবেন, নিজস্ব একটা মেকানিজম আছে, তারা যেভাবে চলে, অভ্যন্তরীণ ব্যবস্থা, এটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো না যে কিভাবে চলে বিষয়টা। এবং এগুলো এক এক জায়গায় এক এক রকম, দলের তো ছুটি নাই। আমি আরেকটি প্রসঙ্গে একটু যেতে চাই। আজকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন যে বিআরটিসির 900টি বাস, 904টি বাস ঈদ উপলক্ষে চলবে এবং ঈদ যাত্রা উপলক্ষে তিনি বলছেন কালকে থেকে এই টিকিট বিক্রি শুরু হবে। আর রাস্তায় এবারে ঈদের সড়কের অবস্থা এবং কেমন হবে ঈদযাত্রা সেটি নিয়ে বলছেন যে ঈদযাত্রা এবার ভোগান্তি হবে না, যানজট হবে না, গতবারের চেয়ে ভালো হবে। এটি নিয়ে মাহফুজুল্লাহ আপনার সাথে আগের অনুষ্ঠানগুলোতেও কথা হচ্ছিল। এই আশ্বাসে আশ্বস্ত হন কতটা? আমি তো আমার এই খাতা নিয়ে আসি বলে অনেকে আমাকে ঠাট্টা করে যে খাতা রাখেন কেন। খাতা উল্টে দেখলাম যে 28শে মে এই অনুষ্ঠানেই আমি বলেছিলাম, সেদিন ওনার একটা বক্তব্য ছিল, এবারের ঈদযাত্রা গতবারের চেয়েও স্বস্তিদায়ক হবে। আমরা সেদিনও বলেছিলাম যে আমরা আশা করে আছি যদি স্বস্তিদায়ক হয়, নিঃসন্দেহে আমি আপনাকে বলেছিলাম যে আমি তাকে অভিনন্দন জানাবো যদি স্বস্তিদায়ক হয়। কিন্তু সমস্ত কিছু দেখে স্বস্তিদায়ক হবে এইটা ঠিক এখন পর্যন্ত মনে করতে পারছি না। 1 2 নম্বর হচ্ছে যে আপনি 900 বাস নামাবেন, 900 বাস কোন রাস্তায় চালাবেন সেটা একটা বড়। তাহলে একটা হতে পারে যে একটা পিছনে দিয়ে, একদিন ঠাট্টা করে আমি বলেছিলাম যে ট্রেন চালানোর দরকার নাই, কম্পার্টমেন্ট এখান থেকে লাগাবেন একদম পর্যন্ত, চট্টগ্রাম পর্যন্ত, লোকে কম্পার্টমেন্টের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। এখন তো কম্পার্টমেন্টের ভিতর দিয়ে যাওয়া যায়, লোকে হাঁটতে থাকবে বাস। তো এটা হলো আসলে কতগুলো জিনিস আমাদের স্বীকার করা উচিত। যেই সময়টিতে আমরা 30 লক্ষ লোক যাতায়াত করে, এটা অন্যান্য দেশে এই সমস্যাটা হয় একটা নির্দিষ্ট সময়। তো অন্যান্য দেশে আপনি সারা বছর কিন্তু বাংলাদেশে 30 লক্ষ লোকের বেশি যাতায়াত করে সারা বছর যদি ধরেন, এখানে হচ্ছে 7 দিন 5 দিন, এর মধ্যে যাওয়া আসা। এর জন্য যে পরিমাণ যানবাহন দরকার, রাস্তার পরিস্থিতি যেরকম হওয়া দরকার, তাতে এটাতে হওয়ার কিছু নাই। সেটা সরকারের বলা উচিত যে হ্যাঁ সমস্যা হতে পারে, আমরা চেষ্টা করছি এটাকে সংশোধন করবার জন্য। নিশ্চিত করে বলতে পারবেন না। ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিয়ে একটা উদ্বেগের কারণ বলেছেন আসল উদ্বেগটা উনি বলেন নাই, আমি শেষ করে দিচ্ছি, বুলবুলের পরে বলবে। আসল উদ্বেগটা উনি বলেন নাই, সেটা হচ্ছে এইবার আবহাওয়ার যে ঢং দেখছি আমরা, এই ঢঙের কারণে রাস্তা যতই মেরামত করা হোক সেই রাস্তা কিন্তু 2 ঘন্টা পরে আবার নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের রাস্তাগুলো মেরামত করা হয় বিটুমিন দিয়ে, এবং বিটুমিনের প্রধান শত্রু হচ্ছে পানি। এই যে ধরেন গত কদিন ধরে যেরকম বৃষ্টি দেখছেন আপনি, এই বৃষ্টিতে বিটুমিনের যতই মেরামত করা হোক থাকবে না। এটা হচ্ছে কাজে এগুলি কতগুলো জিনিস আগে থেকে চিন্তা করা উচিত। আমরা হয় কি, আমরা শেষ মুহূর্তে এসে একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট, সব সরকারের আমলে দেখি একটা শেষ মুহূর্তে এসে একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্টের কথা চিন্তা ভাবনা করে, একটু এখান দিয়ে ওই যে যেটা ছোটোকালে বলতো যে পুলটিশ দেওয়া আর কি, এখান দিয়ে একটু দিলাম ওখান দিয়ে একটু দিলাম দিয়ে কোনো রকমভাবে মানুষও কী করবে, বাধ্য। ওই যে মানুষের তো একটাই শেষ যেটা বলি, মানুষ কিন্তু এইসব ছুটিতে আপনার বাড়িতে যায় না, ঘরে যায় ওই শেকড়ের টানে। কারণ ঘরে যেহেতু যাব এই কষ্ট তাকে সেই কষ্টটা মেনে নেয়। মঞ্জুল হাসান বুলবুল, আপনার কি মনে হয় কতটা মানে আসলে স্বস্তিদায়ক হবে? এবং গতকাল কিন্তু ওবায়দুল কাদের 3টি উদ্যোগের কথা বলেছেন স্বস্তিদায়ক করবার জন্য। একটি হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি উঠিয়ে নেওয়া, খোরাখুরি বন্ধ করা, উল্টো রাস্তায় গাড়ি না চালানো। একটি হচ্ছে যে ফিটনেসবিহীন গাড়ি অল্প সময়ের মধ্যে সব তুলে নেওয়া কঠিন, কারণ এটি শান্তিকালীন সময়ে পারা যায় না, এটা তো যুদ্ধকালীন সময়, কাজে এটির একটা বিশেষ ব্যবস্থাপনা থাকে। আমি পাকিস্তান, কারণ আপনি বিশেষ করে ঈদের যদি ঘর ফেরা মানুষের ভিড়ের অভিজ্ঞতা দেখেন, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া
তিনটি বড় মুসলিম দেশ এবং তিনটি দেশে এরকম ঘটনা ঘটে। আমি মনে করতে পারছি না এটা পাকিস্তান বা ইন্দোনেশিয়া, তারা একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট করে, আমাদের মতো ওই 3 দিনের ছুটির মধ্যে থাকে না। ঈদের আগের দিন চাঁদ উঠলে ছুটি, তারপরের দিন ছুটি, তারপর দিন ছুটি, মানে হুড় হুড় করে যাওয়া, হুড় করে আসা, তারা একটা লম্বা সময়ের ছুটি দেয়। কারণ আসলেই তাই থাকে, কারণ ওই সময় কেউ একবার ঈদের পর দিন ছুটি কাটিয়ে তৃতীয় দিনই কেউ এসে অফিসে জয়েন করে তা না, যার ফলে তারা একটা 1 উইক ছুটি করে ফেলে। এটা হলো একটা হলো যে একটু আপনি ধীরে সুস্থে যেতে পারেন একটা ব্যবস্থাপনা। দ্বিতীয় ব্যবস্থাপনা যেটা বাংলাদেশেও করা হয়েছিল, আমি জানি না এখন করবেন কিনা, একটা হচ্ছে যে গার্মেন্টস 1 সপ্তাহ আগে ছুটি দিয়ে দেওয়া, যাতে গার্মেন্টসের একটা প্রচণ্ড চাপ আছে ঢাকার থেকে বাইরে যাওয়ার। স্কুলগুলি 1 সপ্তাহ আগে ছুটি দেওয়া, যাতে অন্তত ফ্যামিলির প্রধান যদি চাকরি করেনও অন্তত তার ওয়াইফ এবং বাচ্চারা যাতে 1 সপ্তাহ আগে বাড়ি চলে যেতে পারে। এগুলি কিছু মানে ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কারণ এটি সাংবাদিক যানজটের ব্যবস্থাপনা না। এইটি আপনি যতই রাস্তা ঠিক করেন, যতই যানবাহন ট্রেন, আপনি মানে যে মানুষগুলি 1 মাস ধরে চলে, 3 দিনের মধ্যে তো সেই লোকগুলিকে যাওয়া এবং আসা আপনি ঠিক করতে পারবেন না। কাজেই কতগুলি বিশেষ অ্যারেঞ্জমেন্ট এখানে করতে হবে। আপনি শুধু বাস নামালেন, শুধুমাত্র ফিটনেস গাড়ি তুলে নিলেন, আর সাময়িকভাবে ঈদের আগে সমস্ত রাস্তা ঠিক করে ফেলেন, ঈদের আগে সমস্ত রাস্তা ঢাকাই তো ঠিক করতে পারবেন না আপনি। কিন্তু এই যে ঠিক করার ব্যাপারে খোরাখুরি যেটি আছে, ওবায়দুল কাদের কিন্তু বলেছেন সেই খোরাখুরিও বন্ধ রাখার কথা। সেটা তো বন্ধ রাখতে হবে, বন্ধ রাখার কথা বলেছেন। খোরাখুরি বন্ধ রাখলে তো রাস্তা ভালো হচ্ছে না। আমি এটাই জানতে চাইছি যে ঢাকায়ও কিন্তু খোরাখুরি বন্ধ থাকবে, কিন্তু যেরকম বৃষ্টি হচ্ছে সেই খোরাখুরিগুলো গর্ত হয়ে আছে, পানি জমে থাকবে, মানে এখন বন্ধ করে দেওয়ার মাহাত্ম্য কি? আপনার ওই যে বাজেটের যে নিউজটা দেখছিলাম, সেই বাজেটের মধ্যে এডিপির বাস্তবায়ন নিয়ে কথা বলেছিলেন শামসুল আলম মোহন সাহেব এবং ডক্টর জাহিদ হোসেন বিশ্বব্যাংকের যিনি, তারা বলছিলেন একটি কথা যে মেগা প্রকল্প কাজ মানে শুধুমাত্র টাকা দিলেই হয় না, এফিসিয়েন্সি লাগে, এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট লাগে। আমাদের দেশে আরেকটা লাগে যে আপনি জুন মাসে 30শে জুন বাজেট পাস হয়ে যায়, এডিপি পাস হয়ে যায়, এটি যদি জুলাই থেকে কাজ শুরু করা যায় তাহলে কিন্তু আপনার অনেকগুলি কাজ আগে শেষ করা যায়। আপনি দেখবেন যে আমাদের এপ্রিল মে জুনের সমস্ত কাজ ঢাকার বাইরে শুরুটা হয়, কারণ জুন মাসে বাজেট হয়, জুলাই মাসে এটা একটু মানে ঠিকঠাক করা হয়, আগস্ট সেপ্টেম্বর মাস থেকে প্রকল্প এমপি সাহেবরা নিয়ে আসেন, অক্টোবর নভেম্বর মাসে গিয়ে হয়তো টাকা শুরু, যার ফলে বছরের অর্ধেক সময় চলে যায় শুধুমাত্র টেবিলের প্রক্রিয়া শেষ করতে। টাকাটা যখন হাতে যায়, টেন্ডার প্রক্রিয়া শেষ করে যখন কাজ শুরু করে, তখন অর্থ বছরের শেষ দিকে হয় যে টাকা দ্রুত খরচ করতে হবে, এবং তখন বাংলাদেশের হিসেবে এই জুন মে জুন মাসে এই বর্ষা মৌসুম, যার ফলে এই সমস্যাটা তো চিহ্নিত। এটা ওই যে যেটা মাহফুজুল্লাহ বলেন যে এটা কোনো সরকার নির্বিশেষেই চলছে আমাদের কাছে। কেন চলছে এটি সমাধানে উদ্যোগ নেয় না কেন? প্রধানমন্ত্রীর বক্তব্য তো ছিল কিছুদিন আগে যে খরা মৌসুমে এই কাজগুলো করে ফেলতে হবে, এরকম একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন। কাজেই আপনি যদি 6 মাসের কাজ 1 মাসে করতে চান, এটা যেমন সম্ভব না, টাকার অপচয় হবে, কাজও কিছু হবে কিন্তু কাজের কাজ হবে না কিছুই। আর যদি এটা খনন কাজের একটা সমন্বয়, ঢাকা শহরে তো আমরা বরাবর বলি যে এই যে মানে একবার টিএনটি, একবার ওয়াসা, একবার তিতাস, এটা একটা সমন্বিত কাজ করার ব্যাপার, সেটা তো আমরা শুধু কথা বলছি কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু আমার ধারণা মানুষের ভোগান্তির কথা চিন্তা করলে শুধু ঈদ না, ওই যেটা মাদক নিয়েও বলি আমরা যে মাদক কি শুধুমাত্র বিশেষ অভিযানের বিষয়, এটা তো সরকারের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, সারা বছর তারা কিছুই করবে না, হঠাৎ করে বছরের শেষে বা 3 বছর শেষে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাবে, তা তো কাজ হবে না। তো কাজে এখানে আমি ওবায়দুল কাদেরের কথাতে আসি, উনি যে প্রত্যাশা করেছেন সরকারের মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে, এটা তাকে আশ্বস্ত করতে হবে এবং আশ্বস্ত না, এটা করতে হবে, এবং নিশ্চিত যদি না করা যায় তাহলে তাকে সমালোচনায় যেতে হবে। আমি শুধু 3টা বাক্য বলবো, বুলবুলের সঙ্গে আমি মোটা দাগে একমত। 1 নম্বর হচ্ছে যে স্কুলের ছুটির বিষয়। দেখেন আমরা যখন ছোট ছিলাম স্কুলে পুরো রমজান মাসটা ছুটি থাকতো, তাতে যে আমরা লেখাপড়া কম শিখেছি, এটা এখন কি স্কুলের রুটিনের আমি কোনো দেখি না, আগামাথা পাই না, কিন্তু আমরা কি লেখাপড়া কম শিখেছি? কম শিখি নাই ওইরকম লম্বা ছুটি পরে। 2 নম্বর হচ্ছে যে অ্যাডভান্স হলিডে। দেখেন যত লোক ঢাকা শহরে থাকে, তার বাইরে যারা বাড়িতে যায়, ঘরে যায়, দেশে যায়, আপনি তাদেরকে লম্বা ছুটি দেন, সরকার চালাতে, প্রশাসন চালাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। ওই 10 দিন যারা এখানে থাকেন তারা খুব নির্বিঘ্নে আপনি চালিয়ে দিতে পারবেন। 2-1টি সার্ভিস আপনি মিডিয়া বা হসপিটালে তো অন্য জিনিস, কিন্তু মোটা দাগে যারা যায়, অসংখ্য মানুষ ওই সব জায়গা থেকে যায়, দিয়ে দেন না তাকে 10 দিন ছুটি। অন্যদিকে ছুটি কমিয়ে দেন। আমাদের প্রচুর ছুটি আছে সারা বছর, যেগুলো কমিয়ে দিলে লাভ ক্ষতি হবে না, বরং এখানে যদি আপনি ছুটি বেশি দেন মানুষ আরও খুশি হবে। 3 নম্বর হচ্ছে দেখেন এগুলো আলোচনা করার কোনো অর্থহীন। আপনি জানেন, বুলবুলও জানে, আমিও জানি, যেই দেশে ফ্লাইওভারের মধ্যে পানি জমে বৃষ্টির, সেইখানে কি আলোচনা করবেন আপনি আমার বলেন? আমি তো কোনো পৃথিবীর বহু দেশে ফ্লাইওভার দেখেছি, 4তলা ফ্লাইওভার, বুলবুলও দেখেছি, চীনে 4তলা ফ্লাইওভার আছে, পানি জমে কোনো ফ্লাইওভারে এটা শুনি নেই। বাংলাদেশে
ফ্লাইওভারে পানি যাবে। তো কি জন্য ফ্লাইওভার বানালেন, দরকার ছিল তো আপনি কি করবেন, কোথায় সংশোধনটা করবেন? 4 হচ্ছে আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার, এই ফিনান্সিয়াল ইয়ারটা চেঞ্জ করবার সময় এসছে। কারণ হয় কি, জুন মাসে বর্ষার সময় আপনি অনুমোদন হয়, তারপরে বাজেটের পুরো বিষয়টা টাকা ঠিকঠাক হতে হতে অক্টোবর নভেম্বর হয়ে যায়, এর আগে কিছুই হয় না। কাজে কাজ অনেক ওই রকম ভাবে বিলম্বিত হয়ে যায়। সমস্যাগুলো চিহ্নিত, সমাধানটাও অনেকটাই জানা, কিন্তু সেটির বাস্তবায়নটাই কেউ হয় না। উদ্যোগ নেবে সেটা একটা হলো। বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আবার বিরতির পর দর্শক অনলাইনের সবশেষ খবরগুলো জানিয়ে দেব আপনাদের, থাকুন সাথে। ফিরলাম আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দেখে নিয়ে অনলাইনের সবশেষ কি খবর আছে। সমকাল, আগামী বাজেটে নতুন করারোপ করা হবে না বলছেন অর্থমন্ত্রী। ছাত্রলীগের সেই রনি কারাগারে, সেই আলোচিত রনি যে একটি কলেজের অধ্যক্ষকে মারধরের ছবিও ভাইরাল হয়েছিল, ভিডিও, এবং চাঁদাবাজির অভিযোগ আছে, সে কারাগারে গেছে, তার জামিন বাতিল হয়েছে। পরের পত্রিকায় যেতে চাই, সমকালের পরে ডেইলি স্টার, মোহিত সেট টু প্লেস টাকা 4,68,200 crore মেগা বাজেট থার্সডে। বৃহস্পতিবারে বাজেট পেশ করতে যাচ্ছেন এই সরকারের শেষ বাজেট। আর কি খবর আছে ডেইলি স্টারের একটু নিচের দিকে নামালে দেখতে পারতাম। আর খবর আছে একটি রোহিঙ্গাদের প্রসঙ্গে একটি খবর দেখতে পাচ্ছি, এটি একটু দেখতে চাই। Overuse of resources by Rohingyas threatens forests in Ukhia Teknaf. রোহিঙ্গাদের অতি ব্যবহারের কারণে বনাঞ্চলগুলো, টেকনাফ উখিয়ার বনাঞ্চলগুলো ঝুঁকির মুখে। পরের পত্রিকায় চলে যেতে চাই, বিডি নিউজে দেখছি মিতু হত্যা অভিযোগপত্র দিতে এখনো কাজ বাকি। সেই আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার অভিযোগপত্র এখনো অভিযোগপত্র দিতে পারেনি। এবারের বাজেটে নতুন কর নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যটি অন্য পত্রিকাতেও দেখেছি। মাদক বিরোধী অভিযান তদন্ত চাই ইইউ মিশনগুলো। মঞ্জুল হাসান বুলবুল, এটি নিয়ে একটি মন্তব্য চাই। এটি বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলি এমবাসি আছে তাদের মতামত নিয়ে ইউ কমিশন থেকে বিবৃতিটি দেওয়া হয়েছে এবং খুব শক্ত বিবৃতি। তারা বলেছে যে পৃথিবী জুড়েই মাদক একটা বড় সমস্যা এবং সেই সমস্যার বিরুদ্ধে অবিরাম যুদ্ধ সারা পৃথিবী জুড়েই চলছে, বাংলাদেশেও চলছে, তাতে তাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা বলেছে এই মাদকের উৎস যেখান থেকে আসে সেটা বন্ধ না করে শুধুমাত্র যেভাবে অভিযান চালানো হচ্ছে সেটা সঠিক হচ্ছে না। এটি হলো তাদের একটা পর্যবেক্ষণ। দ্বিতীয় পর্যবেক্ষণটি হচ্ছে যে তারা মনে করেছে যে এই অভিযানের মধ্যে যে 127 জনের মতো মানুষ নিহত হয়েছে তার সঠিক একটা বিচার হওয়া দরকার এবং তদন্ত হওয়া দরকার। এই ইইউ এর বিবৃতির মধ্যে তারা মাদকের বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযান পরিচালনার পাশাপাশি এই যে নির্বিচারে হত্যা, সেই হত্যার বিচারে না, মাদক বিরোধী অভিযান সম্পর্কে তো কারো কোনো আপত্তি নাই, কিন্তু মাদক বিরোধী অভিযান করতে গিয়ে বিনা বিচারে মানুষ হত্যা এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না। 1, 2 নম্বর হচ্ছে যেটা যে মাদক যেখানে যে উৎস, আপনি যে উৎস বন্ধ করতে না পারেন, সাময়িক হয়তো একটা ওখানে ইয়ে হবে, কিন্তু আবার এটা চলতে থাকবে। 3 নম্বর শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে বাকি শেষ করে দিচ্ছি যে আমাদের তরুণরা তো এটাতে সবচেয়ে বেশি আসক্ত। তরুণদের জীবনে যদি আপনি আনন্দ এবং বিনোদন বৈচিত্র্য না আনতে পারেন, ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আজকের মতো শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকবেন।